অমনিতে ক্রিমিনালরা ঢুকবে। সো ইট ইজ এ ভেরি হেভি মিক্স অফ ক্রিমিনাল অ্যান্ড মানি, যে কারণে আজকে এই জিনিসগুলো বাড়ন্ত হচ্ছে সোসাইটি। যতক্ষণ না পর্যন্ত আপনি ক্রিমিনালিটিকে শেষ না করবেন, এই ধরনের ক্রিমিনালকে আপনি একদম নির্মূলে উৎপাদিত না করবেন, ততদিন আপনি এই জিনিসগুলো বাড়তেই থাকবেন। এবং এটা তো মানে রিফ্লেকশনটা আসে আমাদের উপরে না। আপনি সাধারণ বাড়ির লোক রাত্রেবেলা বেড়াতে বেরিয়েছে, দুম করে গুলি গালা হলো, বোম পড়লো, সেই মরে গেল। এসআইআর রিভিশন ভারতবর্ষে অন্য রাজ্যে কোনো অসুবিধা হয়নি, শুধুমাত্র পশ্চিমবঙ্গেই হলো, এবং হাইকোর্টকে তার মধ্যে নাক গলাতে বলা যায়, পুরো নাক গলাতে। হাইকোর্ট কেন, সুপ্রিম কোর্ট। এটা কারণটা কি? এটা ফেলিওরটা কি? সিস্টেমের ফেলিওর? এটা সিস্টেমের ফেলিয়ার নয়। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে প্রথম থেকেই অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে ইট ওয়াজ ভিউড ফ্রম এ নেগেটিভ পয়েন্ট। যেরকম বিএলও অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে, বিএলওর কাজ থেকে শুরু করে, বিএলও কারা? বিএলও তো আমাদের এখানকার পশ্চিমবাংলারই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার্স। তো তাদের দিক থেকে যদি কনস্ট্যান্টলি একটা বাধা আসতে থাকে, তাহলে আলটিমেটলি জিনিসটা কোর্টের গায়ে গিয়ে গড়িয়েছে। আপনি চিন্তা করে দেখুন, গতকাল আমি একটি ইন্টারাকশন দেখছিলাম সুপ্রিম কোর্টে, সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবালের সাথে আমাদের সিজিআই বেঞ্চ, জাস্টিস বাগচিও আছেন ওই বেঞ্চে। উনি বারে বারে বলছে যে জুডিশিয়াল অফিসার এখন অ্যাপয়েন্ট হয়ে গেছে, তো জুডিশিয়াল অফিসার যেন নিজের মতন করে কাজ করে, সেটা কপিল সিব্বলের স্টেটমেন্ট। সেখানে সিজিআই বলছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, তাহলে জুডিশিয়াল অফিসার নিজের মতন কাজ করবে, সেটা আমাকে বলে দিতে হবে নাকি? এটা নিয়েও মামলা হচ্ছে। অতএব মানে আমি তো যতটুকু ক্ষুদ্র বুদ্ধিতে বুঝি, যে ওই সাবমিশনটা ওরকম একটা সিনিয়র অ্যাডভোকেটের করাটা আমার কাছে জিনিসটা ইট ওয়াজ কোয়াইট লাফেবল। এত একটা সিরিয়াস ইস্যুতে এরকম ধরনের সাবমিশন করা হচ্ছে কোর্টকে, তার মানে কোনো না কোনো ভাবে এই প্রসেসের একটা বাধা সৃষ্টি করা। দ্যাট ওয়াজ দ্য ইন্টেনশন, হোয়াট ইজ রিফ্লেক্টেড ইন দি এন্টায়ার প্রসেস, আমার কাছে যেটা মনে হয়েছে। কারণ আদারওয়াইজ জিনিসটা খুব স্মুথলি হয়ে যাওয়ার কথা, আর যেখানে যেখানে স্মুথলি হওয়ার তো হয়েও গেছে, এই রাজ্যেও হয়েছে, এই রাজ্যেও হয়েছে। কিন্তু আপনি যদি কে মারা গেল সেটা যদি এসআইআর এর জন্য, তার নাকি এমন অবস্থা সে মারা যাচ্ছে, এটা নিয়ে হুলুস্থুল কাগজে লেখালেখি রাস্তায়, আপনি যদি অ্যাটমসফিয়ারটাকে এরকম ভাবে ভিশিয়েট করে দেন, আপনি শুনুন, যে কোনো অবস্থাতে না আপনি হাওয়া গরম করতে পারেন, আবার হাওয়া ঠান্ডাও করতে পারেন। সেখানে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ উইল থাকে যে না আমি এসআইআরকে সুষ্ঠুভাবে করব, ইট কুড হ্যাভ বিন ডান ইন জাস্ট লাইক দ্যাট। কিন্তু যদি আমার ইন্টেনশন থাকে যে আমি হাওয়া গরম করব, আপনি যখন খুশি যেভাবে খুশি হাওয়া গরম করতে পারেন। আমাদের উই আর অল উইটনেসিং দ্যাট। যে কারণে সাধারণ বুদ্ধির লোক কিন্তু এটা দেখলেই বুঝতে পারবে এর পেছনে কি আছে। আর এটা তো কনস্টিটিউশনাল ফাংশন অফ ইলেকশন কমিশনার। এটা তো প্রথম তো গিয়েছিল আটকাতে, প্রথম দিকের ছিল তো জিনিসটাই আটকে দাও, অথচ যখন সুপ্রিম কোর্ট বলে যে এটা তো কনস্টিটিউশনাল ফাংশন, আটকাবার কোনো স্কোপই নেই, সুপ্রিম কোর্টেরও নেই। কারণ চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া ইজ এ কনস্টিটিউশনাল অথরিটি, ইজ এ সেপারেট বডি অল টুগেদার। তার একটা নিজস্ব ক্ষমতা আমাদের সংবিধানে দেয়া আছে, সেখানে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতে পারে না, যদি না ওর অ্যাকশন গুলো আরবিট্রারি হয় বা পারভার্স হয়, হোয়াটএভার। প্রথমে হলো আরজিকর ঘটনা, তারপর হলো ল কলেজ, তারপর হলো সন্দেশখালী। তিনটে ঘটনা সারা পশ্চিমবঙ্গ, এমনকি সারা ভারতবর্ষ আলোড়িত হয়েছিল। যদি আপনি বিচারক হিসেবে সেই সময় থাকতেন এই তিনটে এই তদন্তে, তাহলে আপনি কি রায় দিতেন বা আপনার কি মতামত? দেখুন, প্রথমত আরজি করের ক্ষেত্রে তো আমি আগে উত্তরটা দিয়েইছি, যে অ্যাজ এ জাজ আমি তো সাক্ষ্য প্রমাণের বাইরে যেতে পারবো না, আমার কাছে যেটা আনবে তার ভিত্তিতে আমাকে জাজমেন্ট দিতে হবে। ল কলেজের ক্ষেত্রে জিনিসটা একটুখানি ডিফারেন্ট ইন দ্য সেন্স, মেয়েটি বেঁচে আছে এবং সে এভিডেন্স ডাইরেক্টলি দিয়েছে। সে যখন ডাইরেক্টলি এভিডেন্স দিয়েছে, অতএব দিস ইজ এ স্ট্রেট ফরওয়ার্ড কেস which can go for trial and conviction. সেখানে কনভিকশন হওয়াটা খুব একটা ডিফিকাল্ট বলে আমার মনে হয় না। এবার সন্দেশখালীর কথায় আসি। আপনি দেখবেন যে কিছু কিছু ক্রিমিনালস আছে যারা অনেকে আবার ক্যানাডা থেকে অপারেট করেন,
অস্ট্রেলিয়া থেকে অপারেট করেন, সেগুলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল, দে হ্যাভ দেয়ার গ্যাংস এভরিওয়্যার। ওকে জেলে রাখলেও জেলের ভেতর থেকেই কাজগুলো করে। কিন্তু জেলের ভেতর থেকে কাজগুলো করে ইন্ডিপেন্ডেন্টলি করে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো জায়গায় তার সাপোর্ট আছে, আচ্ছা, তবেই সেটা সম্ভব হয়। আজকে সন্দেশখালির ক্ষেত্রে আপনি দেখুন, একটা ছোট্ট ইউটিউবার কালকে উল্টোপাল্টা করতে বলে পরশুদিনই অ্যারেস্ট হয়ে যায়। arrest হয়ে আর এরকম একটা লোকের যার বিরুদ্ধে এরকম অ্যালিগেশন তাকে অ্যারেস্ট করতে 20 দিন সময় লেগে গেছে। 20 দিন সময় লাগে। তো এইখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপাথি হুম। এবং অ্যাটেম্পট টু প্রোটেক্ট হিম অর গিভ হিম সাম কাইন্ড অফ বাফার, Yeah. এ তো পরিষ্কার। মানে অ্যাটলিস্ট আমি যদি সাধারণ লোক হই, আমার কাছে সেইটাই বার্তা যাবে। বিসাইড দ্য পয়েন্ট, আমি আজকে জাজ কি জাজ নই। এবার এটা তো আমরা খবরের কাগজে দেখলাম যে যে সাক্ষী দিতে যাচ্ছে তাকেই গাড়ি চাপা দিয়ে গাড়ি চাপা দিয়ে মেরে দিয়েছে, ফেলা right. হয়েছে। নাও এবারে দেখুন প্রবলেমটা কোথায়। একটা সাধারণ লোকের কাছে খুব ভুল বার্তা যাচ্ছে হুম। যে আমি যদি এরকম অবস্থা হয় তাহলে আমি কার কাছে যাব। হুম। ঠিক আছে, এবার অনেকেই বলছেন যে সেন্টার কি করছে। আপনি একটা জিনিস জানবেন যে সংবিধানে আমাদের কতগুলো ভাগ করা আছে, স্টেট সাবজেক্ট এবং সেন্ট্রাল সাবজেক্ট। ল অ্যান্ড অর্ডার কিন্তু স্টেট, আচ্ছা, ল অ্যান্ড অর্ডার ইজ এ কমপ্লিটলি স্টেট সাবজেক্ট। এখানে কিন্তু সেন্টার মাথা ঘামাতে পারে না। বাহ। মাথা ঘামাতে তখনই পারে একমাত্র যদি প্রেসিডেন্স রুল হয়, হুম। কিন্তু এটা প্রেসিডেন্স রুলের ঘটনা নয়। ঠিক আছে, অতএব যতক্ষণ না পর্যন্ত স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ইজ টেকিং স্টেপস টু কনভিক্ট এ পার্সন হু ইজ, যে এখনো অ্যাকিউজড হয়ে রয়েছে, তাহলে কিন্তু কোর্টের কাছেও কিন্তু জিনিসটা পুরো হাত বাঁধা হয়ে যাচ্ছে এবং বার্তা যাচ্ছে উল্টো। কোর্টের কাছে আমরা কিছু পাচ্ছি না, কিন্তু কোর্টের হাত বাঁধা, কারণ সে অ্যাডমিনিস্ট্রেশনের কাছ থেকে কিছু হেল্প পাচ্ছে। তো আলটিমেটলি তো লোককে বুঝতে হবে যে গলতটা কোথায়। কোর্টকে দোষ দিয়ে লাভ নেই। না। আপনি কোর্টের কাছে সাক্ষী দিলেন না, উইটনেস মেরে ফেললো, তার জন্য ইনভেস্টিগেশন করলেন না, আপনি কোর্টের কাছে কিছু বললেন না, কোর্ট কি করবে? কোর্ট তো সুমোটো করতে পারে। সুমোটো করার তো কোনো মানে আমাদের লোয়ার কোর্টের তো কোনো রাইট নেই যে নিজে থেকে আমরা স্বতঃপ্রণোদিত হয়ে যে কোনো করে, যেগুলো আজকে হাইকোর্টের পাওয়ার আছে, সুপ্রিম কোর্টের পাওয়ার আছে, এই পাওয়ার তো ট্রায়াল কোর্টের নেই। সাধারণ মানুষের পক্ষ থেকে আমি রাজীব সৌমিত্র স্যারকে প্রশ্ন করব, প্রাক্তন বিচারক হিসেবে। স্যার, আমরা দেখি প্রভাবশালী যারা ব্যক্তি হয় তাদের কেসে ডেটটা খুব তাড়াতাড়ি পড়ে, আর যারা নিম্নবিত্তীয় বা প্রভাবশালী নয় তাদের ডেটের পর ডেট টাইম চলে যায়। এই বৈষম্যর কারণটা কি? এটার জন্য আমি কিন্তু একমাত্র দায়ী করব বিচার ব্যবস্থা, আর কাউকে দায়ী করার নেই। তার কারণ হচ্ছে বিচার ব্যবস্থার অ্যাডমিনিস্ট্রেশন বিচার ব্যবস্থার হাতে। হ্যাঁ, এটা ঠিক যে কোর্টের কাছে উপরে প্রচুর চাপ, প্রচুর চাপ, এবং আপনি 10টা মামলা দিনে ডিসপোজ অফ করলে 100টা মামলা জমা পড়ছে। সেই অনুপাতে ইনফ্রাস্ট্রাকচার নেই, সেই অনুপাতে জজ নেই, লোয়ার কোর্টের অবস্থা আরো খারাপ। সেসব তো আছেই, কিন্তু আপনি যে স্পেসিফিক প্রশ্নটা করলেন যে ডেট, আপনি লক্ষ্য করে দেখবেন, আপনি খুব নামি দামি অ্যাডভোকেটকে নিয়ে গিয়ে কোর্টে বলান, আপনি পরের দিনই ডেট পেয়ে যাবেন। এটা জুনিয়র ছেলেকে দিয়ে বলান, আপনি চট করে ডেট পাবেন না। এটা কিন্তু বিচার ব্যবস্থার ফেলিয়ার। আমি তো এটা বিচার ব্যবস্থার ফেলিয়ার দেবো, কারণ কে কিরকম ভাবে সাফার করছে সেসব দেখে তো ডেটটা দেওয়া উচিত। এবং এই যে টপকে যাওয়া, লিস্ট টপকে আরেকজনের ওপরে আরেকজন চলে যাওয়া, আনটিল অ্যান্ড আনলেস দ্য ম্যাটার ইজ এক্সট্রিমলি আর্জেন্ট, মানে আজকে না শুনলে কালকে সাংঘাতিক কাণ্ড হয়ে যাবে, এছাড়া কিন্তু সেইভাবে প্রেফারেন্স দেওয়াটা ঠিক না। এবং এটা বহু সাধারণ লোকের এটা প্রশ্ন, এবং বিচার ব্যবস্থার ওপরে এটা আঙুল তোলা হচ্ছে বারে বারে। এবং আমার মনে হয় এটা নিজেদের ইন্ট্রোস্পেকশন করা উচিত বিচার ব্যবস্থাকে, এবং তার জন্য যদি কিছু করার দরকার, যদি কোনো ডিরেকশন বা গাইডলাইন দেওয়া উচিত যে কিভাবে তোমরা ডেট ফেলবে, কিভাবে কোনটা কিভাবে এবং দেখুন, একটা হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, কিভাবে সে একটা জজ কোর্ট চালাবে সেটা কিন্তু কমপ্লিটলি ওর ডিসক্রিপশনের উপরে। ইভেন চিফ জাস্টিসও বলতে পারে না যে তুমি এইভাবে কোর্ট চালাও। এভরি কোর্ট, এভরি জাজ ইজ এ মাস্টার অফ হিজ রোল। আমি কিভাবে কোর্ট চালাবো, কিন্তু সেখানেও একটা তো গাইডলাইন থাকা উচিত।
গাইড বসে কনসেনসাস, সব জজেরা মিলে বসে ওপর থেকে নিচ অব্দি বসে যে হ্যাঁ কিভাবে এই প্রশ্নটা যখন উঠছে বারে বারে, এটার কোনো ভিত্তি আছে কি অ্যাট অল, যদি ভিত্তি থেকে থাকে এই অ্যালিগেশনের, তার সলিউশনটা, এটা কিন্তু জুডিশিয়ারি থেকেই আসা উচিত। দ্যাট ইজ হোয়াট আই ফিল। আমার শেষ প্রশ্ন এটা, বিচারক হিসাবে থাকবেন যতদিন ছিলেন আপনি, তার মধ্যে কোনো স্মরণীয় ঘটনা আছে যে আপনার খুব মনে পড়ছে বা মনে রাখার মতো ঘটনা? দেখুন, আহ, এই বিচার ব্যবস্থার বিচারক হিসেবে থাকাকালীন তো বহু জাজমেন্ট দিয়েছি। সবকটা তো স্মরণীয় থাকে না, হুম। মনেও থাকে না, অনেক দিন হয়ে গেল। কিন্তু একটা কিছু কিছু জাজমেন্ট দিয়ে খুব স্যাটিসফাইং লাগে। তার মধ্যে একটা হলো আমার এখনো মনে আছে যে আহ, একটা লোক একটা ডিগ্রি পেয়েছিল। আহ, তার একটা খুব একটা ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল না, তার অপরপক্ষ ওয়াজ ভেরি ইনফ্লুয়েন্সিয়াল অ্যান্ড রিচ। সে ওই ডিগ্রি পাওয়া সত্ত্বেও কিছুতেই ওর ডিগ্রিটাকে এক্সিকিউট করতে পারছে না, দিনের পর দিন ট্রায়াল কোর্টে এই মামলা সেই মামলা, এটা করে সেটা করে। আলটিমেটলি যখন আমার কাছে এলো তখন আমি দেখলাম ওটা প্রায় ডিগ্রির প্রায় 15 বছর কেটে গেছে, তা সত্ত্বেও সে কিছু করে উঠতে পারছে না। এবং আমার কোর্টে, আমি নাম করব না, খুবই নাম করা একজন সিনিয়র অ্যাডভোকেটকে লাগানো হলো, ওর তরফ থেকে অ্যাপিয়ার করলেন। তিনি তো অবভিয়াসলি উইথ হিজ মানে লিগ্যাল অ্যাকিউমেন বলুন এবং এত ভালো অ্যাডভোকেট, তিনি বিভিন্ন রকম লিগ্যাল প্রশ্ন সব তুললেন। কিন্তু আমি আলটিমেটলি আই ওয়াজ এবল টু ওভারকাম অল দোজ লিগ্যাল কোয়েশ্চেন্স এন্ড আই পাস জাজমেন্ট ইন ফেভার অফ দ্য ডিগ্রি হোল্ডার। এবং পরবর্তী শুনেছিলাম যে ওটা সুপ্রিম কোর্টে গিয়ে এসএলপি ডিসমিস হয়ে গেছে এবং লোকটা আলটিমেটলি প্রপার্টিটা পেয়েছে। আচ্ছা। তো সেটা আমার কাছে মনে হয়েছে এটা কত সালে স্যার হয়েছিল? এটা হয়েছে ধরুন 2004-05 হবে। 2005 সালে। তো আপনারা এতক্ষণ শুনছিলেন ট্রাভো পডকাস্টের, আমাদের অতিথি ছিলেন সম্মানীয় মাননীয় বিচারক সৌমিত্র সেন মহাশয়। আপনাদের নিশ্চয়ই অনেক কিছু প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল, মানে পরিষ্কার হয়ে গেল। আমরা যদি পরিবর্তন আনতে চাই তাহলে কিন্তু এই প্রশ্নের উত্তরগুলো আপনি পেয়ে গেলেন। আপনাদের যদি কোনো কমেন্ট থাকে, মন্তব্য থাকে, কমেন্ট বক্সে জানান। সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এখানেই শেষ করছি ট্রাভো পডকাস্ট, জীবনের গল্প যা আপনাকে ভাবাবে।